আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান, জার্মানি থেকে। প্রিয় দেশবাসী, আমি আজকে আমার বিগত ৩০ বছরের বাংলাদেশের বিভিন্ন প্রকার সামাজিক এবং শিক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতার আলোকে আমার এই ভিডিওটি করছি, কারণ আমি মনে করছি যে আমার ৩০ বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ এখন একটা ক্রান্তি লগ্নে অবস্থান করছে। এমতো অবস্থায় আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব। সারা বাংলাদেশে এবং পুরো বাঙালি জাতির ভিতরে অগণিত মানুষ, তারা হয়তো আমার কোনো না কোনোভাবে আমাকে দেখেছেন বা আমার কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন বা আমার সেমিনারে অংশগ্রহণ করেছেন অথবা আমাকে টিভিতে টক শোতে দেখেছেন। অগণিত মানুষ এবং হয়তো কোটি কোটি মানুষ, কিন্তু হয়তো আমার সাথে সেভাবে বা আমার কর্মকাণ্ডের সাথে সেভাবে প্রত্যেকে পরিচিত নন। তো আমি বিশ্বাস করি যে আমি ৩০ বছরে বাংলাদেশের কল্যাণে আমার জীবনটাকে অতিবাহিত করেছি। তারই অধিকার নিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি পরিচালনা করছি কোনো প্রকার এডিটিং ছাড়া। তার কারণ আমি বুঝতেই পারছি যে বাংলাদেশটা খুব ভালো অবস্থানে নেই এবং এখান থেকে মুক্তির বিভিন্ন পথ আমার জানা সত্ত্বেও আমি বহু বছর থেকে চেষ্টা করেও আজকাল মনে হচ্ছে যে অনেকটা ব্যর্থতায় পর্যবেসিত হতে যাচ্ছি। তার কারণ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমাদের অগণিত সমস্যা যেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমরা কেউ সে বিষয়ে ভ্রুক্ষেপ করছি না। গত কয়েকদিন আগে আপনারা আসিয়ার ৮ বছরের মেয়ের ধর্ষণের যে খবরটি পড়লেন বা যে খবরটি দেখলেন, এটা শুধু যে আজকে এক আসিয়া ঘটেছে তা নয়। স্বাধীনতার পর থেকে এই ধরনের অগণিত ধর্ষণের কাহিনী নিয়ে আমরা লেখালেখি করেছি, আমি নিজে, এবং ধর্ষণের বিচার চেয়ে বহুবার আবেদন করেছি, কিন্তু প্রকৃত অর্থে বাংলাদেশে কখনোই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার হয়নি। বিগত সরকারগুলো কখনোই সেই বিচার করতে তারা ব্যর্থ হয়েছে। তার কারণ আমি বিগত কয়েকটা ভিডিওতেই আলোচনা করেছি যে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দল তাদের আভ্যন্তরীণ কোন্দলের কারণে তারা কোনো প্রকার নেতাকর্মীদের বিচার করতেও পারেনি, শুধু তাদের গদির লোভ লালসার কারণে। সে কারণে আজ দেশ এতটা ভয়াবহ অবস্থায় পরিণত হয়েছে। অনেকেই মনে করে যে আমি বর্তমান সরকারের বা এই জামাত ইসলামের দালালি করছি, অনেকে সেভাবে মন্তব্য করেন। এর আগে অনেকে বলতেন আমি আওয়ামী লীগ করি, এর আগে হয়তো অনেক সময় অনেকে বলতেন আমি বিএনপি করি। বিষয়টা আসলে সেরকম নয়। একটা জিনিস মনে রাখবেন, আপনারা বলেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কোন দল করেন? ওনাকে কেউ বলতে পারবেন যে উনি কোনো দল করেন? এখন না, উনি কোনো দল করেন না। উনি বাংলাদেশের একটা জেনারেশনের মুক্তির কথা বলছেন এবং সব দলকেই আহ্বান করছেন। এটাই হওয়া উচিত। আমাদের সমস্ত রাজনৈতিক দল এবং সবার ভিতরে ঐক্যবদ্ধ একটা অবস্থান না হলে বাংলাদেশের মুক্তি আসবে না। এবং এই যে মেয়েটি, যে ঘটনা ঘটলো, ৮ বছরের মেয়েটি আজ মৃত্যুবরণ করেছে। একবার ভাবুন, এই মেয়েটি যদি আপনার মেয়ে হতো, এই মেয়েটি যদি আপনার নাতি হতো, তাহলে আপনার কেমন লাগতো? ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে অন্যের দুঃখকে নিজের দুঃখের মতন করে ভাবতে যদি না পারেন, তাহলে জাতির মুক্তি আপনি আনতে পারবেন না। আমরা প্রত্যেকে যদি এভাবে ভাবতে পারি যে ঘটনাটি আমার, তাহলেই কিন্তু আমরা মুক্তির পথে যেতে পারবো। বাংলাদেশটা খুবই ভয়াবহ অবস্থায় আছে। আমি বিগত কয়েক বছর থেকে বিশেষ করে কয়েকটা শহরের পরিবেশ এবং পচনশীলতার উপরে, মশা, পানির পচনশীলতা, অক্সিজেনের অভাব, এগুলো নিয়ে কাজ করেছি মাঠে ঘাটে, কিন্তু তেমন কোনো সাড়া পাইনি। মানুষের মধ্যে শুধু অর্থলোভ, লালসা এবং ভোগ বিলাসের তাগিদ দেখেছি আমি বাংলাদেশে। এই জায়গা থেকে আমরা মুক্ত হতে পারছি না। আমি বহুবার বলেছি যে অনেক বস্তা বস্তা টাকা নিয়ে আপনার শিশু এক বুক শুদ্ধ বাতাসের জন্য চিৎকার করবে, কি লাভ আপনার এই টাকা, বাড়ি, গাড়ি? এভাবেও আমি বহু সেমিনারে আলোচনা করেছি, বহু টিভি টক শোতেও বলেছি, কিন্তু কোনো ফল হয়নি। মানুষ এখনও সেই টাকার পেছনে ছুটছে। যদি সত্যিকার অর্থে একটি সুন্দর সমাজ চান, নিরাপদ সমাজ চান, এবং আমি আবারও বলছি, এই বৃহত্তর জাতি অর্থাৎ ২০ কোটি মানুষ, এইটুকু দেশ,
আগামী 20 বছর আমি 30 কোটি মানুষ হবে বলে আশা করছি। সেই পর্যায়ে যাবে আমাদের, কারণ আমাদের জন্ম নিয়ন্ত্রণের কোনো প্রকার তাগিদ আমি দেখছি না। সুতরাং এই অবস্থায় যদি জাতিকে মুক্ত করতে হয়, তাহলে আমাদেরকে কিছু বিষয়ে এখনই তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে। আমি খুব স্পষ্টত বলছি যে আওয়ামী লীগ এবং বিএনপি কোনো দলের পক্ষে আর এই দেশটাকে সুস্থ করা সম্ভব নয়। একমাত্র বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা, তার বিশ্ব পরিচিতি দিয়ে আমরা আরেকবার চেষ্টা করতে পারি। আপনারা যদি আমাকে মনে করেন যে আমি তার দালালি করছি, ভাবতে পারেন, কিন্তু এটা খুব স্পষ্টত বলছি, আমি কোনো ভাবের আবেগে বলছি না, আমি গবেষণার আলোকেই বলছি যে আমরা যেহেতু এমন একটা অবস্থানে আমরা অবস্থান করছি, যেখান থেকে মুক্ত হতে গেলে অবশ্যই আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক ক্ষমতা, সেই ক্ষমতাকে ব্যবহার করে আমাদের সমস্যাগুলোকে সমাধান করতে হবে। তিনি বারবার বলেছেন যে একটা জেনারেশনকে তৈরি করে নিয়ে সেই জেনারেশনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ গড়তে চান। যে কথাটা আমি 96 সালে বলেছিলাম যে পুরনো বাঙালিদেরকে দিয়ে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না, একটি নতুন জেনারেশন তৈরি করতে হবে। সেজন্য আমি 96 সালে শিশু শিক্ষা নিয়ে কাজ শুরু করেছি, যাতে করে একটা নতুন জেনারেশন তৈরি করতে পারি। আজকে আমরা যে অবক্ষয়ের মধ্যে পড়েছি, এই অবক্ষয় থেকে মুক্ত হতে গেলে আমি সরকার প্রধান এবং সামরিক প্রধান দুজনকেই আহ্বান করব। যা আমি কয়েকদিন আগেও একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম যে আপনাদের দুজনের উপরে দেশের অনেক কিছু নির্ভর করছে, এবং বিশেষ করে জনগণের ভিতরে জনগণ দ্বারা কোনো বিচার যেন না হয়, সেই বিষয়টি লক্ষণীয়। এই যে লোকটি ধর্ষণ করলো, এ তো মানুষ নয়, সুতরাং তাকে অতি দ্রুত, এত 180 দিন, এটাও আমি মনে করি অনেক বেশি, এই ধরনের কেসগুলোকে একটি বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে এবং 7 দিনের ভিতরে বিচার করে তাকে ফাঁসির আদেশ দিতে হবে, এবং সেটা পাবলিকের সামনে তাকে ফাঁসি দিতে হবে, জেলের ভিতরে নয়। কারণ দৃষ্টান্ত তৈরি করতে হবে যে এই ধরনের কাজ করলে এই ধরনের বিচার হবে, তাহলে মানুষের মধ্যে একটা ভয় কাজ করবে। সমাজে বাস করতে গেলে একটা সামাজিক ভয় থাকাটা খুব জরুরি, যে আমি যদি এই ধরনের কাজ করি তাহলে আমার এই ধরনের একটা বিচার হবে। এই ধরনের ভয় যদি তৈরি না হয়, বিগত দিনগুলোতে কোনো সরকারই এই ভয়টা তৈরি করতে পারেনি। তারা তাদের দলের নেতাকর্মীদের কোনো প্রকার অন্যায়কে বিচার করতে পারেনি, বিচার করেনি, কারণ তারা মনে করেছে তাদের দলের নেতাকর্মী দিয়ে এই ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে বিরোধী দলকে চাপিয়ে রাখবে, এবং এটাই তাদের নেশা ছিল, এবং আওয়ামী লীগেরও এবং বিএনপিরও। আমি বলতে দ্বিধা করছি না, কারণ আসলে বিষয়টা হচ্ছে যে আমরা অনেক কিছু বলতে সাহস পাইনি বিগত দিনে বিভিন্ন কারণে। এখন অন্তত একটা বলার পরিবেশ তৈরি হয়েছে, এজন্য আমরা সত্য কথাগুলোই বলার চেষ্টা করছি। যে আপনি যেভাবেই বিচার করেন, দেশের অবস্থা ভালো নয়, এটাই আমাদের মূল কথা। এখান থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে এই কতগুলো বিষয়ে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে। যেমন আমি বারবার বলেছি যে আইন বিভাগকে স্বতন্ত্র করতে হবে, এবং আইন বিভাগের সংস্কার সর্বাগ্রে প্রয়োজন। আমাদের আইন বিভাগে অনেক জাজ আছেন, অনেক ম্যাজিস্ট্রেট আছেন যারা আওয়ামী লীগ সমর্থিত এবং বিএনপি সমর্থিত। এই জায়গাটা কিন্তু সংস্কার খুব বেশি প্রয়োজন। যদি এই ধরনের কোনো জাজ বা এই ধরনের কোনো ম্যাজিস্ট্রেট এখনও থেকে থাকেন, তাদেরকে বহিষ্কার করতে হবে, অথবা তাদের কাছ থেকে লিখিত নিতে হবে যে তারা আগামীতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেদেরকে লিপ্ত করবে না। এবং যারা উকালতি করেন, কোনো উকিল বারে, কোনো উকিল আওয়ামী বা বিএনপি বা কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করতে পারবে না। যদি করে তাহলে তার সনদ বাতিল করতে হবে। এটা আমি কয়েকবার বলেছি, আজও বলছি। কারণ আমরা টোটাল জাতি পচনশীলতায় এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি, আমাদের এই সমস্ত কাজগুলো আগে করতে হবে, নাহলে আমরা কেউ, বাংলাদেশের কোনো মানুষই সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। এই কাজগুলো করতে গেলে সমাজকে আগে স্থির হতে হবে, এবং সমাজকে স্থির করতে গেলে কতগুলো ডিপার্টমেন্টকে অবশ্যই সংস্কার করতে হবে। তার ভিতরে আইন বিভাগ, পুলিশ বিভাগ, পুলিশের ভিতরে একটা ব্যাপক সংস্কার দরকার। পুলিশ ঘুষ খেতে পারবে না। পুলিশ যদি ঘুষ খায় এবং অন্যায় করে, তাহলে তাকে আইনের আওতায় এনে সাধারণ নাগরিকের মতন বিচার করতে হবে। কারণ ইতিপূর্বে পুলিশের বিচার হয়ে থাকে শুধু সাসপেনশন,
তারা মার্ডার করলেও তাদের সাসপেনশন, কিন্তু যদি কোনো পুলিশ ইচ্ছাকৃত মার্ডার করে বা কোনো প্রকার ঘুষ দুর্নীতি বা রেপ করে, তাহলে তার বিচারও সাধারণ আইনে ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সম্পন্ন করতে হবে, কোনো প্রকার বিলম্বিত করা যাবে না। এভাবে যদি পুলিশ সংস্কার করা না হয় তাহলে অবশ্যই সমাজকে সুন্দর করা সম্ভব হবে না। হ্যাঁ, এখানে পুলিশের কিছু বিষয় আছে যেটা আমি বিগত কয়েকবার ভিডিওর মাধ্যমে বলেছি, যে পুলিশকে ডিউটির সময়সীমা সেটাকে কমিয়ে আনতে হবে। 24 ঘন্টা কোনো পুলিশ ডিউটি করতে পারবে না, অর্থাৎ তাদের ডিউটিটাকে কমিয়ে আনতে হবে এবং তাদের সুযোগ সুবিধা বেতন বৃদ্ধি করতে হবে যাতে তাদের ঘুষ খেতে না হয়। তারা যেই শহরে বাস করবে সেই শহরে তাদের ছেলেবেলে নিয়ে বাসা ভাড়া এবং তাদের সমস্ত চাহিদা তারা পূরণ করতে পারে, এবং তারপরে তাদেরকে যদি তারা ঘুষ খায় তখন তাদের চরমভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই ধরনের একটা সংস্কার যদি করা হয় তাহলে আমরা সমাজকে সুন্দর করতে সক্ষম হব। তৃতীয়ত, কোনো স্কুল কলেজ এবং প্রফেসররা এবং কোনো সরকারি কর্মচারী কর্মকর্তা তারা কোনো অবস্থাতেই কোনো দলের সদস্য হতে পারবে না। যদি কোনো রাজনৈতিক দলের সদস্যে তারা অন্তর্ভুক্ত হয় তাহলে তাদের চাকরি এবং তাদের ওই পদ থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে। এই ধরনের এই 3টি বিষয়কে খুব দ্রুত সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটা জায়গায় নিতে হবে, এবং কোনো প্রকার অন্যায় যেমন রেপ, ছিনতাই, হত্যা, এই 3টি বিষয়কে এবং রাষ্ট্রের অর্থ আত্মসাৎ, এই 4টি বিষয়কে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। লং টাইম হাজতে রেখে তাদেরকে বিচার করা এবং তাদেরকে ঘুষ খেয়ে ছেড়ে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। এ ধরনের একটা চরম দৃষ্টান্ত যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা এত বৃহত্তর জাতিগোষ্ঠীকে আগামী দিনে তাদের বিভিন্ন সমস্যার সমাধানে আমরা কাজ করতে পারবো। এখনো পর্যন্ত আমরা কোনো সমস্যার সমাধানে কাজ করতে পারছি না, আমরা শুধুমাত্র রাজনৈতিক অস্থিতিশীলতাকেই নিয়েই ব্যস্ত। সুতরাং যদি এখনো আমরা এই বিষয়গুলো না দেখি তাহলে আগামী কয়েক বছরের ভিতরে আমাদের যে দুরবস্থা হবে সেখান থেকে কিন্তু আমরা আর ফিরতে পারবো না। আমি কিন্তু এটা গত কয়েকটা ভিডিওতে বলেছি যে এমনও হতে পারে যে আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে যাবে এবং জাতিসংঘের নিয়ন্ত্রণে আমাদেরকে চলে যেতে হতে পারে। অসম্ভব কিছু না, এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। সুতরাং আমি আহ্বান করব দেশবাসীর কাছে যে আপনারা অন্তত একটু ধৈর্য সহকারে বর্তমান সরকারকে কিছু সময় দিন, এবং এই মুহূর্তে সংস্কার ব্যতি রেখে কোনো প্রকার রাজনীতি, কোনো প্রকার ভোট, কোনো প্রকার দল এগুলো নিয়ে বেশি ভাবলে কিন্তু আমরা আর সংস্কার করতে পারবো না। কারণ বিগত দিনে আওয়ামী লীগ এবং বিএনপির ম্যাক্সিমাম সময় তারা দেশটাকে চালিয়েছে এবং তারা কিন্তু রাষ্ট্রকে সংস্কার করতে পারেনি, এবং আমরা আজকে এই চরম জায়গায় পৌঁছে গেছি। এই জায়গা থেকে আমাদেরকে মুক্ত হতে গেলে, আমি আবারও বলছি, বারবার বলছি, এই জায়গা থেকে মুক্ত হতে না পারলে রাষ্ট্রের অন্যান্য সমস্যাগুলো সমাধান করতে পারবো না। আগামীতে জনসংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন তাদের আমরা স্থান দিতে পারবো না। অর্থাৎ আমাদের নতুন নতুন জায়গা তৈরি করতে হবে। আমি ইতিপূর্বে কয়েকটা ভিডিও করেছি, পাহাড়ি অঞ্চলকে আমাদের বসবাসযোগ্য ভূমি এবং বনভূমিতে রূপান্তর করতে হবে, এবং আমাদের প্রয়োজনে সাগরের বিভিন্ন ভেতরে আমাদেরকে নতুন শহর তৈরি করতে হবে। এগুলো অনেক বড় বড় পদক্ষেপ আমাদেরকে নিতে হবে, নাহলে আমরা আমাদের এই আগামী জেনারেশনের যে চাপ আসবে সেই চাপকে আমরা রক্ষা করতে পারবো না। সব কিছু মিলিয়ে আমাদের পরবর্তী জেনারেশনের সুন্দর জীবন যাপনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটা বারবার বলছেন, এবং কয়েকদিন আগে সামরিক বাহিনীর প্রধান উনিও বলেছেন যে আমরা নিজেরাই ক্রিয়েট করেছি আমাদের সমস্যা, সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এটাকে সমাধান করতে হবে। আমি আহ্বান করব প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আপনারা সবাই একটু ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে এই সরকারের প্রতি সমর্থন আনেন। তা না হলে অন্য কোনোভাবে এই সমাধান আমি দেখছি না, অন্তত আমার 30 বছরের অভিজ্ঞতা বলে না। কারণ আমি গ্রামে গঞ্জে পথে ঘাটে কাজ করেছি এবং আমি প্রত্যেকটা ইউরোপিয়ান শহরে কাজ করেছি। সুতরাং আমি আমার বাঙালি জাতির বিভিন্ন চরিত্রের ব্যাপারে আমি খুবই স্পষ্টত বলছি যে কোনো রাজনৈতিক প্রভাবে আমরা আর নিজেদেরকে পরিবর্তন করতে সক্ষম নই। একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা এবং নতুন জেনারেশনের যে শিক্ষা, এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে হয়তো আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনারা
আমার এই আলোচনাগুলোকে একটু নিজের বিবেক দিয়ে বিবেচনা করে তারপরে মন্তব্য করবেন এবং নিজেকে প্রশ্ন করবেন যে আমরা সবাই মিলে ভালো থাকতে পারি কিনা। যে কোনো অন্যায়কে অন্যায় বলতে হবে। নিজের ছেলেও যদি অন্যায় করে তারও বিচার দাবি করতে হবে। নিজের বাপ মা ভাইও যদি অপরাধ করে তারও বিচার দাবি করতে হবে এবং তাকেও বিচারের আওতায় আনতে হবে। আমরা ইতিপূর্বে যেটা পারি নাই, আমরা বড় বড় পুঁজিপতিদের ছেলে মেয়েদের অন্যায়কে বিচার করতে পারিনি। আমরা প্রশাসনিক যারা আমলা আছে আমলাদের ছেলেমেয়েদের বিচার করতে পারিনি এবং আমরা আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপির নেতাকর্মী তাদের বিচার করতে পারিনি। এগুলো করা যাবে না। যেই অপরাধ করবে তাকে বিচারের আওতায় আসতেই হবে। এমন একটি সমাজ আমাদের প্রয়োজন। তা নাহলে আমরা কোনোভাবেই এই দেশকে রক্ষা করতে পারবো না। সবাই আমার আলোচনাটা ভেবে দেখবেন, আমার কথাগুলোকে একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমি অতি সাধারণ হলেও আমি বিগত 30 বছরে বাংলাদেশের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করেছি। সেই জায়গা থেকে আপনাদেরকে আহ্বান করছি, সবাই ভালো থাকবেন এবং আগামীর বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ তৈরি করবার প্রত্যয়ে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।